আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল বাংলা প্রথম পত্রের চমৎকার ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে 1 আগস্ট 2025 আর আজকে আমার একটা স্পেশাল দিন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আসলে স্ক্রিনের মধ্যে অনেকগুলো চকলেট দেখা যাচ্ছে। তো আমি তো আসলে ক্লাস করাই বই পুস্তক দিয়ে, তাই না? তাহলে এখানে চকলেটের কি কারণটা, চকলেট দেখানোর মানেটা কি? সত্যি কথা বলতে আজকে আমার একটা বিশেষ দিন, অর্থাৎ আজকের এই দিনে 1999 অর্থাৎ 1999 পহেলা আগস্ট আলহামদুলিল্লাহ আমি পৃথিবীতে আসি, অর্থাৎ আজকে আমার জন্মদিন। তো এই খুশিতেই আজকে আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে কিছু চকলেট দেখিয়ে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তো সবাইকে বলতেছি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকটা সেলিব্রেট করেছো। অফলাইনে বাচ্চারা আছে অনেকেই, অনেক বাচ্চারা অফলাইনে অনেক আবেগ মুহূর্তময় কথা বলেছে, অনেক উইশ করেছে। আমি সকলের কাছেই দোয়া চেয়েছি, সবার কাছ থেকে দোয়া চাই যাতে করে আমরা আমাদের লাইফের প্রতিটা বছর সুন্দরভাবে কাটাতে পারি এবং প্রতিটা দিন আমরা যাতে হাসি মুখে থাকতে পারি আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরাও অনেকটা আমাকে আবেগ আপ্লুত হওয়ার মতো অনেক কিছু বলছো এবং অনেকটা ভালোবাসার SMS দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আর আমিও তোমাদের জন্য দোয়া করি সবসময় তোমাদের হাসি আনন্দ সবসময় অব্যাহত থাকুক এবং সবসময় তোমাদের মধ্যে হাসি থাকুক, এটা আমি সবসময় চাই। তো একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখে কি পেট ভরা যায় আসলে? হ্যাঁ, হ্যাপি বার্থডে স্যার। দেখে তো আসলে পেট ভরা যায় না, একটা মনের শান্তি আর কি, এই জন্য চকলেটগুলো রাখা আর কি। সোনালি মনে হয় একটা কথা বলছিলা ক্লাসের শুরুতেই, কিন্তু আমি শুনতে পাই নাই তেমন, এটা আবার বলো, কি জানি বলছিলা সোনালি? মানে মানে বলছি স্যার, আপনি চকলেট গুলো সামনে রেখে দিতেন, আমরা এদিকে খেলাম। আচ্ছা, ঠিক আছে, খুশি হলাম। হ্যাঁ, চকলেটগুলো রাখছি কারণ কি, এইটা তো আজকে আমার একটা স্পেশাল ক্লাস, যে ক্লাস এর আগে কখনো করাইনি। বিগত 5 বছর আলহামদুলিল্লাহ অনলাইনে পড়াচ্ছি, এরকম কখনোই করি নাই। আজকে একটু মনে চাইলো যে এই তো চকলেটগুলো গিফট দিয়েছে আমার স্টুডেন্টগুলো, এই জন্য রাখলাম আর কি, ক্লাসের শুরুতে সবাইকে দেখাই। আর ক্লাসটা রেকর্ড চলতেছে যেহেতু, এই জন্য আমি সবার সাথে শেয়ার করি। তো যাই হোক, তো যেটা বলা সেটা হচ্ছে, আমি তোমাদের অনেকটা ভালোবাসা, অনেকটা মহব্বত, অনেকটা আন্তরিকতা দেখে অনেকটাই আমি খুশি এবং অনেকটা আনন্দিত। মন থেকে তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, তোমরা আমার জন্য দোয়া করিও। তো আমি মোটামুটি অনেক কিছু বলছি আজকে ক্লাসের শুরুতেই, অনেক এক্সট্রা কথা বলা হয়ে গিয়েছে। তারপরও একটা দিন একটু আমরা মনের কথা শেয়ার করতেই পারি, স্বাভাবিক। আমাদের সবসময় লেখাপড়ার মধ্যেই থাকতে হয়, তারপরও 2-1টা ক্লাসে আমরা একটু অন্যরকম কথা বলি বা একটু জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করি বা একটু পরামর্শ নিই বা একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করি, এন্টারটেনমেন্ট হওয়ার চেষ্টা করি। তো সেই অনুযায়ী আজকে একটু কিছু কথা বলা তোমাদের জন্য। তো আমি তোমাদের সকলের সুস্থতার জন্য দোয়া করি এবং সকলের লাইফের সাকসেসের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য সেম দোয়া করিও। তো এই বলে আমরা আমাদের এই চকলেটগুলো সরিয়ে রাখি। তোমরা কি খাবা? চকলেট কি খাওয়া যাবে? আসলে চকলেটগুলো খাওয়া যাবে বাস্তবে, সেটা আমি খেতে পারবো, তোমরা তো পারবা না। তোমাদের তো ডিস্টেন্স আমার থেকে অনেক দূর, তোমরা তো এক একজন এক একটা প্রান্তে। তারপরেও তোমাদেরকে দেখাইলাম, একটা আনন্দ শেয়ার করলাম আর কি, ঠিক আছে? তোমরা কেউ আবার মন খারাপ করিও না, কেউ বলো না যে স্যার আপনি চকলেটগুলো দেখাচ্ছেন আমাদের কি মনে করাচ্ছেন, আমরা কি আসলে চকলেট খেতে পারি না? অবশ্যই পারি। আসলে এই বিষয়টা এরকম না আর কি, এটা আনন্দ শেয়ার করার জন্যই তোমাদেরকে এটা দেখানো। আর যারা ক্লাসটা রেকর্ড করবে, তা রেকর্ড দেখবে আর কি, তো ওরাও যাতে দেখে আনন্দ পায় আর কি। আচ্ছা, বলছো পার্সেল করে দিতে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম রেসপন্স করার জন্য। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা অনেকটা কথা বলেছি, আমরা এ বিষয়ে কথা না বলি, আমরা তাহলে আলোচনা শুরু করি, আমাদের আজকের ক্লাসে মূল আলোচনা। তো আমি তোমাদেরকে আজকে আমাদের অগস্ট মাসের 1ম তারিখ, এবং আমরা জানি যে আমাদের এই অগস্ট মাসে কিন্তু আমাদের একটা বিজয়ের মাস। আমরা কিন্তু সবাই জানি গত বছর 2024 সালে আমাদের যেই আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলন থেকে, এবং সর্বশেষে আমাদের যেই একটাই আন্দোলন, স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় অগস্ট মাসে, আমরা কি বিজয় অর্জন করি আলহামদুলিল্লাহ। তো
এই বছর 1 বছর পূর্ণ হচ্ছে 5 আগস্ট 2025। এটা তো আমার 1 বছর হবে আমাদের স্বাধীনতার 1 বছর। তো বিজয়ের মাস এটা আমরা বলতে পারি। আমাদের প্রথম বিজয় হচ্ছে 16 ডিসেম্বর 1971, আর দ্বিতীয় বিজয় হচ্ছে 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই বলি 2024। তো যাই হোক, আজকে এই মাসে আর কি আমাদের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বলি বাচ্চারা, যেহেতু আমাদের আজকের ক্লাসটা শুক্রবার দুপুর 3টা থেকে শুরু হয়েছে, এর আগে তো তেমনভাবে দিনে ক্লাস করাই নাই, সবগুলো ক্লাসই রাত্রির দিকে নিয়েছি। আজকে ক্লাসটা একটু আগে গিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, 6 আগস্ট তোমার জন্মদিন। ওকে, থ্যাংক ইউ সোনালি, বলেছো, খুশি হলাম। তো আজকে ক্লাসে আমি যে উপস্থিত, হ্যাঁ বলো বলো, কে কিছু বলবা? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কি আজকে ক্লাসে হ্যাঁ পরীক্ষা নিব, পরীক্ষা হবে। পরীক্ষাটা নিব বলছিলাম 9:30টায় অথবা 10টায় শুরু করতে পারি ইনশাল্লাহ পরীক্ষাটা, বুঝছো? 9:30 অথবা 10টা ইনশাল্লাহ। আচ্ছা বলি, একটা কথা কি, আজকে তো আমার জন্মদিন, এর মাঝেও একজনের জন্মদিন, স্টুডেন্ট, তার নাম হচ্ছে ইমামউদ্দিন আনাস। ইমামউদ্দিন আনাস, তোমাকেও অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আমি জানি তুমি বলছিলা তোমারও জন্মদিন 1 আগস্ট। খুশি হলাম। তো ইমাম বলতেছো যে আজকে আমাকে কেউ উইশ করলো না স্যার। আমি করলাম। ইমাম, মন খারাপ করো না, তোমার জন্মদিনের শুভেচ্ছা তোমাকে জানাচ্ছি, তোমার জন্য দোয়া রইল, ঠিক আছে? মন খারাপের কারণ নাই। আমি জানি তুমি বলছিলা যে তোমারও জন্মদিন আমার জন্মদিনের মতোই একই দিনে 1 আগস্ট। তো সবাইকে বলতেছি, ইমাম উদ্দিন আনাস ও হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত এইচএসসি ব্যাচ 27 ব্যাচের শিক্ষার্থী। তো ওরও জন্মদিন আজকে। যাই হোক, আমরা অনেকগুলো আলোচনা করলাম, অনেকগুলো কথা বললাম, আমরা এখন ক্লাস করব। আজকে আমাদের কিন্তু স্পেশাল পরীক্ষা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একাডেমিক পরীক্ষা আর অ্যাডমিশন পরীক্ষা। পরীক্ষাগুলো রাত 9:30-এর দিকেই শুরু হওয়ার চেষ্টা করব, বা বেশি দেরি হলে 10টার দিকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বাচ্চারা, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। সবাই কি শুনতেছো আমার কথাগুলো? একটু আমাকে জানাও, এটা আমাকে জানাও। আচ্ছা সোনালি, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। আচ্ছা, এবার বলো, কথা বলো বাচ্চারা। তোমরা কি দেখতে পাচ্ছ, ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমি তো তাহলে শুরু করি। আচ্ছা, সব দেখা যাচ্ছে। ওকে, তাহলে চকলেটগুলো আমি রেখে দিলাম। যদি তোমাদের খেতে ইচ্ছা হয়, অনেক আমি জানি খেতে হচ্ছে, তারপরও মানে আকাশে বাতাসে কোন রকম খাও আর কি, মানে এমনি বললাম আর কি, জাস্ট ফান, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, আমরা তো ক্লাস শুরু করবো। আমরা আজকে বাংলা প্রথম পত্রে স্পেশাল ক্লাস করতেছি, এটা আমাদের ফার্স্ট লেকচার, খেয়াল করবা সবাই। তো বাংলা ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটা স্পেশাল কথা মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, বাংলা ক্লাস না, সরি, এই বিষয়টা না, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি তোমার, আমরা প্রতিটা সাবজেক্ট প্রত্যেক দিন যখন পড়ি, এটা নিজের পড়া বলি বা কোচিংয়ের পড়া বলি বা যে কারো কিছু হোক, বা আমার পড়া আর কি, হ্যাঁ, রেগুলার যে আমরা পড়ি। তো আমি আসলে অনেকক্ষণ চিন্তা করছি এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে, আমাদের একটা বইতে অনেকগুলো অধ্যায় থাকে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, আমার একটা বইতে, যে কোনো সাবজেক্টের কথা বলি, একটা বইতে অনেকগুলো অধ্যায় থাকে, এবং অনেকগুলো অধ্যায়ের মধ্যে সবগুলো অধ্যায় কিন্তু আমাদের পড়তে হয় না এতটা গভীরভাবে। কেন পড়তে হয় না? কারণ আমাদের সবগুলো অধ্যায় থেকে সৃজনশীল, মানে সবগুলো অধ্যায় থেকে সৃজনশীল আসে, বিষয়টা এরকমও না। কিছু কিছু অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আসে না, বা খুবই কম আসে। তো আমাকে যে কাজটা করতে হবে, একটা বই, একটা সাবজেক্ট, সেটা যে কোনো কিছু হইতে পারে, সায়েন্সের যে কোনো সাবজেক্ট, কমার্সের যে কোনো সাবজেক্ট, অথবা আর্টসের যে কোনো একটা সাবজেক্ট। তো তুমি যেই বইটা পড়বা, সেই বইটা নিয়ে প্রথমত তুমি একটা সাজেশন তৈরি করবা, যে আমার এই বইয়ে 10টা অধ্যায় আছে, এই 10টা অধ্যায় বা 20টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছর একটা হইলেও সৃজনশীল আসছে, অর্থাৎ কোন অধ্যায়টা আমাদের সৃজনশীলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং কোন অধ্যায়টা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, নতুন একজন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। একটু স্পিক অফ রাখো। তো আমি সবাইকে বলতেছি, তোমরা একটু এই স্পেশাল গাইডলাইনটা শুনে রেসপন্স করার চেষ্টা করো। তো
তুমি সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো বা আর্টসে পড়ো, যেই সাবজেক্টই তুমি পড়বা তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে সবগুলো অধ্যায় আমি তো এত ভালো করে পড়তে পারবো না সময়ের স্বল্পতার জন্য। আমাকে কি করতে হবে, আমাকে এই অধ্যায়গুলো থেকে খুবই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো সিলেক্ট করে পড়তে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সবাই কি কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাইও, সবাই রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি এই কথাগুলো শুধু সায়েন্সের জন্য বলতেছি না, এখানে সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই বলতেছি। একটা সাবজেক্টের কোন অধ্যায়গুলো একবারই পড়তে হবে, যেগুলো পড়লেই একটা প্রশ্ন কমন, যেগুলো পড়লেই এমসিকিউ কমন, এটা আর কি। তো আমরা যে কাজটা করলাম, এটা সায়েন্সের বিষয় হোক, আর্টসের বিষয় হোক, কমার্সের বিষয় হোক, অথবা ইংরেজি বাংলা সিটি যাই হোক, আমরা চেষ্টা করব আগে অধ্যায়টা সিলেক্ট করতে, যে কোন কোন অধ্যায়টা আমার খুব ইম্পর্টেন্ট, যে অধ্যায়গুলোর থেকে পড়লেই পরীক্ষার প্রশ্ন কমন ইনশাল্লাহ। আমি একটা প্রশ্ন নিই, প্রশ্নটা পড়ছে একজন, স্যার এটা কি বাংলা ফার্স্ট বই? হ্যাঁ, এটা বাংলা ফার্স্ট পেপারের একটা বই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, কথাটা হচ্ছে গিয়ে এরপরে কথাটা কি, প্রথম কাজ হচ্ছে অধ্যায় সিলেক্ট করা, যে অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা পড়লে পরীক্ষা একটা হলেও প্রশ্ন কমন ইনশাল্লাহ। এরপরের কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে ওই অধ্যায়ে কিন্তু অনেকগুলো টপিক আছে, কথাটা খেয়াল রাখবা। প্রথমত আমরা অধ্যায় সিলেকশন করলাম, এরপরে কি করব, টপিক সিলেকশন করব। একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, সাপোজ মনে করি একটা অধ্যায় 20টা টপিক আছে, 20টা ধরলাম আর কি। তো ওই 20টা টপিকের মধ্যে সাপোজ আমাদের সৃজনশীলের মধ্যে 12 থেকে 13টা টপিক কাজে লাগে, বাকি 6 থেকে 7টা টপিক কাজে লাগে না সৃজনশীলের জন্য। তো আমরা কি করব জানো, ওই অধ্যায়টা শুরু করব কিভাবে, ওই অধ্যায়টা শুরু করব যেই টপিক থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে সেই টপিকটা আমি আগে আগে পড়ব। আমি কথাটা আবার বলতেছি, যেই টপিকটা আমাদের সৃজনশীলে আসে সেই টপিকটা আমি আগে আগে পড়ব। আমার কথা কি বুঝছো? ইমিডিয়েটলি আমাকে জানাও, দ্রুত রেসপন্স করো, সবাইকে বুঝছো কিনা? আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ স্যার। এটা সাজেশন, এটা হচ্ছে পড়ার সাজেশন। যে সাবজেক্ট পড়ো, যেভাবে তুমি পড়তে চাও, সাজেশন শুনলে পড়তে পারলে তোমার পড়াটা সুন্দর হবে, সিলেবাস ভালো করে কমপ্লিট হবে। তো এটা বললাম, প্রথমে হচ্ছে অধ্যায় সিলেকশন করব, যে যে অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি খুঁজে বের করব। আচ্ছা, এখন ভালো একটা প্রশ্ন করছো যে স্যার কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট আমি কেমনে বুঝবো। থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর পাবা এই প্রশ্নের? এই প্রশ্নের উত্তর হবে তুমি যার কাছে প্রাইভেট পড়বা, কোচিং পড়বা, বা যেই শিক্ষকের গাইডলাইনের মতো তুমি 2 বছর পড়বা বা সারা বছর পড়বা, তার কাছ থেকে নিতে হবে। এই যে অধ্যায়ের কথা বললাম, যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি সিনিয়র ভাইয়া আপু অথবা স্যার ম্যাডামের কাছে বলবা, স্যার বা ম্যাম একটা অধ্যায় তো আমি পড়বো, এই অধ্যায়ের কোন টপিকটা ইম্পর্টেন্ট আমাদের বলে দেন, বা একটা সাবজেক্টের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে একটু বলে দেন। যেমন আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার আমি তো এই সাবজেক্ট পড়তে চাই, এটার কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা প্রশ্ন হয় সেই অধ্যায়গুলো বলে দেন। স্যার আমি তো এই অধ্যায়ে পড়া শুরু করছি, এই অধ্যায়ের মধ্যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে সৃজনশীল আসে বেশি, আমাকে বলে দেন, আমি বলে দিই ওদেরকে। তো এগুলো কিন্তু তোমাদেরকে নিজ থেকে চাইয়া নিতে হবে আমাদের কাছ থেকে, প্রয়োজনে আমাকেও তুমি বলতে পারো, ঠিক আছে? যেটা প্রশ্ন করলাম, যে প্রশ্ন করছো যে কার থেকে নিব, প্রয়োজনে আমার থেকেও তুমি সংগ্রহ করে নিতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন করছো ইমামউদ্দিন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, বাংলা ফার্স্ট পেপার এইচএসসির জন্য স্পেসিফিক চ্যাপ্টার আছে, যেমন এসএসসিতে ছিল? অবশ্যই আছে। হ্যাঁ, ইমামউদ্দিন আনাস, আমাদের বাংলা ফার্স্ট পেপারের মধ্যে গদ্য আছে মোটামুটি অনেকগুলা, এর মধ্যে সিলেক্টিভ অধ্যায় আছে, সরি সিলেক্টিভ গল্প আছে, এসএসসির মতো যেমন পড়ছিলা সবগুলো, সবগুলো গদ্য সবগুলো পদ্য পড়তে হয় না, এর মধ্যে সিলেক্টিভ থাকে। বোর্ডে এই প্রশ্নগুলো হয় এই টপিক থেকে বা এই গদ্য থেকে, এই পদ থেকে, এটা এইচএসসির ক্ষেত্রেও সেম। তো যেটাই বললাম আর কি, তোমাদের যেই সাজেশনটা লাগবে কোন কোন অধ্যায়, থ্যাংক ইউ ইমাম, বুঝতে পারছো? যেটা বললাম, তোমাদের যে সাজেশনটা লাগবে যে কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, সে অধ্যায়টা আমাকে আগে সিলেক্ট করতে হবে। কোন অধ্যায়ের কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাকে আগে পড়তে হবে। এই উত্তরগুলো তুমি কার কাছ থেকে পাবা? যার কাছে তুমি পড়বা, হয় কোচিংয়ে পড়ো, প্রাইভেটে পড়ো, বা অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, যেভাবে পড়ো তার কাছ থেকে চেয়ে নিবা। এটা নিজ দায়িত্বে, এটা তোমাদেরকে আজকে শিখাই দিলাম। সারা বছর এই কথাটা মনে রেখে কাজ করবা, তাহলে দেখবা সিলেবাস কমপ্লিট হইতে বাধ্য ইনশাল্লাহ। আমার মূল একটাই কাজ, মূল একটাই উদ্দেশ্য, সিলেবাস কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ যে কোনো উপায়। তো এই জন্য সিলেবাস কমপ্লিট করার জন্য আমাকে একটু সিস্টেমিক্যালি পড়তে হবে, একটু বুদ্ধি খাটিয়ে পড়ালেখা করতে হবে।
আমার কথা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানায়ও, একটু কথা বলো, একটু রেসপন্স করো প্লিজ। বুঝতে পারছো যতটুকু বললাম? বাকি রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো সিলেবাসটা আমি এখন দেখাতে পারছি না, আসলে আমার তো বই নাই, আমি ফটোকপি করে পড়াচ্ছি। বাংলা প্রথম পত্রের মেন বইটা নাই, আমি দেখা দিব না গ্রুপে, তোমরা যে যে গ্রুপে আসো গ্রুপে দিয়ে দিব না, সেখান থেকে নিয়ে নিও। আচ্ছা, তো আসলে অনেকক্ষণ যাবত আমি ইম্পর্টেন্ট সাজেশন কথা বলতেছি, এগুলো লাগবে সবারই, যেহেতু আজকে আমাদের 1 আগস্ট 2025 মাসের শুরু, এবং একটা স্পেশাল দিন আমার জন্য এবং অনেকের জন্য স্পেশাল দিন। এই জন্য ক্লাসের শুরুতেই এই স্পেশাল ইনফরমেশনগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের সারা বছর এই স্পেশাল টেকনিকগুলো মনে রাখতে পারো এবং সিলেবাস খুব দ্রুতভাবে শেষ করতে পারো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম খেয়াল রাখবা। তো এরপরে কি কাজ করব? সিলেকশন হইলো অধ্যায়, সিলেকশন হইলো টপিক। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে, তোমাকে আমি অধ্যায় বলে দিলাম যে তুমি এই সাবজেক্টের এতগুলো অধ্যায় থেকে এই কয়টা অধ্যায় পড়লেই পরীক্ষায় কমন, সৃজনশীলও কমন, এমসিকিউ কমন। এবং আমি এটাও বলে দিলাম এই অধ্যায়ের এই টপিক থেকে সৃজনশীল হয়, আর ওই টপিক থেকে এমসিকিউ হয়, এটাও বলে দিলাম। এরপরে সবচাইতে জঘন্য রকম জিনিসটা সেটা হচ্ছে, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের একটা প্রশ্ন ব্যাংক সাথে রাখতে হবে। আমি আবার বলতেছি, প্রত্যেকটা সাবজেক্টের একটা প্রশ্ন ব্যাংক সাথে রাখতে হবে। প্রশ্ন ব্যাংক বলতে বোঝায় সেই সাবজেক্ট থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষা যত প্রশ্ন আসছে, সৃজনশীল এবং এমসিকিউ, সেই প্রশ্ন ব্যাংক। তো এখন কথা হচ্ছে, প্রশ্ন ব্যাংক তো হচ্ছে এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক হয়, এসএসসি এইচএসসির ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক কি? আসলে এটা হচ্ছে তোমার গাইড বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, যে কোনো একটা। আমি তোমাদের আবার বলতেছি, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক যখন তুমি সাজেশন পেয়ে যাবা, যখন পড়া শুরু করবা বাসায়, তখন অবশ্যই তোমার সামনে একটা গাইড থাকা লাগবে, একটা টেস্ট পেপার থাকা লাগবে, একটা সাপ্লিমেন্ট থাকা লাগবে। আমি আবার বলতেছি, গাইড থাকা লাগবে, অথবা একটা টেস্ট পেপার, অথবা একটা সাপ্লিমেন্ট। কেন থাকা লাগবে? কারণ তুমি যখন পড়বা, একটা টপিক পড়ার পর, বুঝার পর, সেই টপিক থেকে একটা সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে, সেই টপিক থেকে একটা এমসিকিউ প্রশ্ন কেমন আসতে পারে, এইটা যতক্ষণ না পর্যন্ত তুমি না দেখতে পারতেছো বা না বুঝতে পারতেছো বা না প্র্যাকটিস করতে পারতেছো, তোমার ওই টপিক সারা জীবনও ভালো করে শেখা হবে না। আমার কথা বুঝতে পারছো? আমি যা বলছি মনে থাকবে? রেসপন্স হ্যাঁ করো স্যার। সবাই, একটু কথা বলো, বাকিরা যারা আছো রেসপন্স করো, বাকিরা বুঝতে পারলা কিনা। আচ্ছা, তো এটাই আর কি সবচেয়ে মারাত্মক কথা, জঘন্য রকমের কথা। আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমরা যতটুকুই পড়ি, যতটুকুই টপিক পড়ি না কেন, ওই টপিক থেকে বিগত বছরে কোন কোন বোর্ড পরীক্ষায় কয়টা প্রশ্ন আসছে, বা প্রশ্ন আসছে নাকি আসে না, এটা দেখতে হবে। এবং এমসিকিউ দেখতে হবে, সিকিউ দেখতে হবে, এমসিকিউ দেখতে হবে, এবং সেগুলো সলভ করতে হবে লগে লগে। একটা টপিক পড়ার পরে সেই টপিক থেকে আমি দেখব গাইডে বা টেস্টে বা সাপ্লিমেন্টে কোন কোন সৃজনশীল আসছে এবং কোন কোন এমসিকিউ আসছে, সেই সৃজনশীলগুলো আমি নিজে সলভ করতে পারি কিনা, সেই এমসিকিউগুলো নিজে সলভ করতে পারি কিনা, এটাও আমাদের চেক করতে হবে। যদি আমি এই কাজটা লগে লগে করতে পারি, তাহলে ওই দিনই ওই টপিক কমপ্লিট। এভাবে একটি টপিক কমপ্লিটের মাধ্যমে একটি অধ্যায় কমপ্লিট, একটি অধ্যায় কমপ্লিটের মাধ্যমে একটা করে সাবজেক্ট কমপ্লিট, সিলেবাস কমপ্লিট। ফাইনালি সিলেবাস 100% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের পড়ার মূল রহস্য। একটু আমাকে জানাও সম্পূর্ণ রহস্যটা বুঝতে পারলা কিনা। তামান্না, জানাতুল, সোনালী, রুদ্র, কথা বলো, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, প্রায় আমরা অনেকক্ষণ যাবৎ আমাদের এই স্পেশাল কথা এবং স্পেশাল সাজেশন নিয়ে আলোচনা করলাম। আমরা ক্লাসে এই মুহূর্তে আমাদের মূল আলোচনা শুরু করতেছি। তো যারা যারা ক্লাসটা এই পর্যন্ত রেকর্ড দেখতেছিলেন, আপনাদেরকেও রিকোয়েস্ট করতেছি, লেখাপড়া তো করবেন, লেখাপড়া একটু সুন্দরভাবে করার চেষ্টা করেন, বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করেন। এলোমেলো লেখাপড়া করলে লেখাপড়ার কখনো সিলেবাস কমপ্লিট শেষ হবে না। সিলেবাস শেষ করার জন্য একটু টেকনিক ফলো করতে হবে, একটু মনোযোগ দিয়ে, একটু স্মার্টলি পড়তে হবে। তো চলো বাচ্চারা, আমরা এই মুহূর্তে আমাদের সবগুলো সিক্রেট বলার পর, আমাদের লেখাপড়ার সবগুলো সিক্রেট বলার পর, রহস্য উন্মোচন করার পর, আমরা এই মুহূর্তে আমাদের আজকে ক্লাসের সুপার স্পেশাল চমৎকার
বাংলা প্রথম পত্রের গদ্য বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন শুরু করতেছি। এই গদ্যটা আমাদের সিলেবাসে অনেকটাই নতুন এবং এই গদ্যটা আমাদের লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমাদের একটা গল্পের, সেটা গদ্য হোক বা পদ্য হোক, একটা গল্পের শুরুতেই আমাদের মেইন বইতে লেখা থাকে লেখক পরিচিতি। এই লেখক পরিচিতিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রে সাজেশনটা এখান থেকে একটু বলতেছি। প্রতিটা গদ্যের প্রতিটা পদ্যেরই লেখক পরিচিতি ভালো করে পড়বা, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা যতটুকু সম্ভব। এবং এখান থেকে তুমি মনে রাখবা যে এই লেখক কোন কোন সাহিত্য লিখছে, উপন্যাস লিখছে, ছোট গল্প লিখছে, বড় গল্প লিখছে, এবং তার মৃত্যুসাল, জন্মসাল, এগুলো ভালো করে পড়বা। তার জন্মস্থান, এই বিষয়গুলো ভালো করে পড়বা। এখান থেকে পরীক্ষা হুবহু এমসিকিউ আসে, সৃজনশীলের কতেও আসে। এটা একটা স্পেশাল সাজেশন বাংলা প্রথম পত্রের জন্য। সবাই কি সাজেশনটা বুঝতে পারছো? থ্যাংক ইউ। ক্লাসে একটু আগে জয়েন করছো মিথিলা বনু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এরপরে জয়েন করছো রফিকুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, তো আমি একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে সকলের মোবাইল নাম্বার আমার লাগবে। তোমরা যারা আমার কাছে পড়তেছো, তো মোবাইল নাম্বারটা লাগবে কেন? তোমাদেরকে অ্যাক্টিভ করাতে হবে। সিলেবাস কমপ্লিট করার জন্য অ্যাক্টিভ হতে হবে। তোমরা আসলে অনেকে অ্যাক্টিভ হতে পারো না, ঠিকমতো ক্লাস করতে পারো না। তোমাদেরকে আমি অনেক কষ্ট করেও অ্যাক্টিভ করতে পারি না, এই জন্য আমার অনেক কষ্ট লাগে যে আমি তোমাদেরকে মন মতো পাইতে পারতেছি না। এই জন্য ফার্স্ট অফ অল তোমাদের সকলের নাম্বারটা আমি কালেক্ট করার চেষ্টা করতেছি। যখনই তোমাদেরকে ইনবক্সে SMS দিব, নাম্বারটা কষ্ট করে দিয়ে দিও। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তো যেখানে ছিলাম, তো আমরা এখন লেখক পরিচিতিটা এই মুহূর্তে আলোচনা করব না। আমরা এই মুহূর্তে এখানে কিছু আলোচনা করব না। তোমরা এটা একটু বাসায় পড়ে নিও। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা প্রবলেম ফেস করো, আমাকে জানায় দিও, আমি বুঝা দিব। আমাদের আজকের এই বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে গদ্য, এই গদ্যের মূল আলোচনা দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে গদ্যে মূল কথায় যা যা লেখা আছে বইয়ের মধ্যে, এগুলো দিয়ে আলোচনা শুরু করব। এখন তোমাদেরকে আরেকটা স্পেশাল সাজেশন বলি। বাংলা প্রথম পত্র, সেটা গদ্য হোক বা পদ্য হোক, বাংলা প্রথম পত্র পড়ার নিয়মটা কি? হ্যাঁ, আমি দিয়ে দিব, ছবি দিয়ে দিব, সমস্যা নাই। যারা প্রশ্ন করতেছো যে ছবি লাগবে, আমি দিয়ে দিব। হ্যাঁ, স্ক্রিনশট লাগবে না, আমি দিয়ে দিব ছবি, তোমরা দেখে পড়িও। এখন যেটা বলতেছি শুনো সবাই। আমাদের বাংলা প্রথম পত্র পড়ার নিয়মটা তোমাদের বলেই, তাহলে বুঝতে সহজ হবে তুমি কীভাবে পড়তে পারবা বা পড়া শুরু করবা। বাংলা প্রথম পত্র পড়ার নিয়ম হচ্ছে, এটা বাংলা গদ্য হোক বা পদ্য হোক, তোমাকে প্রত্যেকটা ব্যাখ্যা বুঝতে হবে, প্রত্যেকটা বাক্যের ব্যাখ্যা বুঝতে হবে। আমি আবার বলতেছি, আমাদের বাংলা প্রথম পত্রের গদ্য বা পদ্যের প্রত্যেকটা বাক্যের অনুধাবনটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ একটা বাক্যে কি বলা হয়েছে। লেখক আসলে সাধু ভাষায় লেখে, বুঝছো? উপন্যাস, সাহিত্য যাই পড়ি, সাধু ভাষায়, মাঝে মধ্যে চলিত ভাষাও লেখে। তো লেখকদের যে লেখা, সেই লেখা কিন্তু আমরা বাংলা কথা পড়াও বুঝি না। এগুলো কিন্তু সব বাংলাই লেখা, ইংলিশ লেখা না, উর্দু ফার্সিতে লেখা না, জাপানি লেখা না, যেগুলো পড়লে মানুষ বুঝতো না। আমাদের ভাষা বাংলা, আমরা বাংলাই পড়বো, কিন্তু ওই বাংলার মধ্যে এমন এমন প্যাচ থাকে যেগুলো সহজে বোঝা যায় না। এক্সিলেন্ট। এই যে মিথিলা বোন একটা প্রশ্ন করছো, স্যার নব্য মানে কি? এই যে নব্য, এটা কিন্তু একটা বাংলা শব্দ, ইংরেজি, ফার্সি, উর্দু না, যে এগুলো পড়তেছি বুঝতেছি না। নব্য মানে হচ্ছে নতুন। খেয়াল রাখবা, বাংলার মধ্যেই এরও একটা অর্থ আছে। এটা একটা বাংলা শব্দ, কিন্তু এই শব্দের অর্থ তুমি জানো না। এটাই তো হচ্ছে বাংলা। বাংলার যে লেখক, যারা কবিতা লেখে, গল্প লেখে, তারা সব বাংলাই লেখে, কিন্তু ওই বাংলাটা না একটু কঠিন করে লেখে। সেই কঠিন বাংলাকে সহজ করে বোঝার জন্যই আমাদের বাংলা প্রথম পত্রকে ভালো করে পড়তে হবে। আর যদি সেই কঠিন বাংলাকে সহজ করে বুঝতে চাই, আমাদেরকে একটু গাইড ফলো করতে হবে, একটু নোট ফলো করতে হবে, ChatGPT দেখতে হবে, গুগল সার্চ করতে হবে। অর্থাৎ আমাদেরকে কষ্ট করে এই ওয়ার্ডগুলো শিখতে হবে।
অথবা আমি যার কাছে পড়ি, যে স্যার বা ম্যাম আমাদের পড়ায়, তার কাছে প্রশ্ন করতে হবে বেশি বেশি, স্যার আমি তো এই বাক্যের অর্থ বুঝি নাই, এটার অর্থ বুঝি নাই, আমাকে বোঝা দেন। ব্যাস, তাহলে তোমার বাংলা হয়ে যাবে পড়া। তো যেটা বললাম খেয়াল রাখবা। তো এখানে বললা মিথিলা যে নব্য অর্থ কি? নব্য অর্থ হচ্ছে নতুন। অর্থাৎ এখানে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এর অর্থ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি জাতির নতুন নতুন যে সকল লেখক জন্ম নিবে তাদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে এই গল্পটা তৈরি করছেন। এটা হচ্ছে এই বঙ্কিমচন্দ্রের এই গদ্যের মূল ভাব। আমরা বলতেছি বঙ্কিমচন্দ্রের এই যে গল্পটা আছে, গদ্য আর কি, এই গদ্যের মূল ভাবটা হচ্ছে বাংলাদেশে নতুন নতুন যে লেখকের জন্ম হবে তারা কিভাবে লিখবেন, কবিতা লিখবেন, উপন্যাস লিখবেন, সাহিত্য লিখবেন, এগুলো লেখার একটা সূত্র আছে, লেখার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা গল্প আকারে লিখছে, গদ্য আকারে লিখছে, এটাকে সবাইকে বোঝানোর জন্য। আর সেই গদ্যটা এখন আমরা পড়ব। কথা কি বুঝছো সবাই? এটার অর্থ বুঝছো কিনা, এই গল্পটার অর্থ বা এই গদ্যটার মূল ভাব বুঝতে পারছো সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন মূল আলোচনা যাই। আমরা এখনো মূল আলোচনা যেতে পারি নাই, আমাদের মূল আলোচনা একটু পরে। দেখো, তো এখন আমাদের যেই মেন ওয়ার্ডটা, ভেতরে অনেকগুলো কথা আছে, আমি ব্যাখ্যা দিয়ে বোঝাবো, খেয়াল রাখবা। তো আমি যেটা বলতেছিলাম, কথাগুলো আসলে একটার পর একটা কথা প্রেক্ষিতে অনেকগুলো কথা হয়ে গেছে। তো যেটা বললাম আর কি, যে আমাদের বাংলা প্রথম পত্রে গদ্য হোক বা পদ্য হোক, আমাদের কী করতে হবে, প্রতিটা বাক্যের অর্থ বুঝতে হবে, তাহলে আমি সৃজনশীল ধরতে পারবো, সৃজনশীল লিখতে পারবো, এমসিকিউ ধরতে পারবো, এমসিকিউ লিখতে পারবো। আমাদের সমস্যা হচ্ছে সৃজনশীল পড়া বুঝি না কি চাইছে, এমসিকিউ পড়া বুঝি না কি বলছে। আমাদের এগুলো বুঝতে একটু কষ্ট হয়। কেন কষ্ট হয়? আমরা আসলে বাংলা অনুধাবনটাই বুঝি না, একটা বাক্যের অনুধাবনটাকে কি সেটা আমি জানি না, বুঝি না, এর জন্য আমাদের কি হয়, কষ্ট হয়। তো যাই হোক, আমরা তাহলে এখন থেকে চেষ্টা করব এই যে বাংলা পড়তেছি, বাংলার প্রতিটা বাক্যের অর্থ কি বলছে সেটা বুঝে বুঝে উত্তর করার জন্য, যাতে করে মোটামুটি আমরা ভালো করে সৃজনশীল লিখতে পারি। যতটুকু সম্ভব আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। আমাদের মূল আলোচনা শুরু হবে এইখান থেকে। আমাদের এখানে পয়েন্ট আকারে লেখা আছে কথাগুলো। তামান্নাওয়ান, স্বর্ণালী আর হচ্ছে রুদ্র, একটু আমাকে জানাও তোমরা কেমন দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কেমন, ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি তাহলে এখনই শুরু করলাম। আচ্ছা, তো যেখানে ছিলাম, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখানে বলতেছে 1 নম্বর পয়েন্টে যে যশের জন্য লিখবেন না, এটা একটা বাক্য। এরপরে বলতেছে তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, এটা আরেকটা বাক্য। লেখা ভালো হইলে যশ আপনি আপনি আসিবে, এটা আরেকটা বাক্য। তো এই যে এই কথাটা আপনি আপনি আসিবে, এটা কিন্তু একটা ছোট্ট চমৎকার একটা সুন্দর গানের মধ্যেও পাও। বলো তো মনে আছে কিনা? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, একটা গান শুনছো না? হ্যাঁ, তোমরা শুনছো এটা? কথা বলো নাকি? হ্যাঁ, বাকিরা শুনো নাই আসলে? হ্যাঁ আসলে, আচ্ছা বলতেছি, থ্যাংক ইউ মিথিলা, প্রশ্ন করছো, বলতেছি আসলে এটাই আর কি, বাংলা কিছু কিছু শব্দ থাকে যেগুলো বাস্তব ব্যবহার হয়, এটাই। তো এটাই আর কি, মজা করে বললাম। যাই হোক, তো দেখো আমাদের এই প্রথম 1 নম্বর পয়েন্টে কিন্তু কয়টা বাক্য আছে? 3টা বাক্য। এখন এই 3টা বাক্য আমি পইরা গেছি, কিছুই বুঝি নাই, আগাগোড়া মাথা কিছুই বুঝি নাই। তো এইভাবে বাংলা পড়া লাভ নাই। বাংলা পড়ার একটা আসল রহস্য কি, প্রতিটা বাক্যে কি বলছে লেখক, প্রতিটা বাক্যে কি বুঝাইছে আমাদেরকে, এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি, বাংলা পড়াও মজা, লেখাও মজা, এবং কি বলবো আর, বাংলা সিলেবাসটা কমপ্লিট হবে মজা মজা করে ইনশাল্লাহ। ওকে, তো এখন ব্যাখ্যা দিই, লাইন টু লাইন ব্যাখ্যা। কি বলছে? যশের জন্য লিখিবেন না, বঙ্কিমচন্দ্র নিজের ভাষায় এই কথাটা লিখছে যে যশের জন্য লিখিবেন না। একটা কথা বলি, এই গল্প কিন্তু সব সময় নতুন নতুন লেখকদের জন্য বলছে। বঙ্কিমচন্দ্র এইখানে যা যা বলছে সব কিছুই বলছে বাঙালিদের মধ্যে, বাংলাদেশে নতুন নতুন যে সকল লেখক জন্ম নিবে তাদের উদ্দেশ্য করে বলছে। তো এখানে বলতেছে তিনি যশের জন্য লিখিবেন না, এর অর্থ কি? যশ অর্থ হচ্ছে সুনাম বা খ্যাতি। এক্সিলেন্ট, থ্যাংক ইউ রুদ্র, উত্তর দিয়েছ। যশ হচ্ছে কি? সুনাম বা খ্যাতি।
অর্থাৎ মনে করো তুমি একজন লেখক, তুমি বই লিখতে চাও, কবিতা লিখতে চাও, উপন্যাস সাহিত্য লিখতে চাও কেন? তোমাকে সবাই চিনবে, জানবে, তোমার পরিচয়টা সবাই জানতে পারবে, তুমি ভাইরাল হতে চাও, ভাইরাল এক কথায়। তো এই কথাটাই বলছে যে ভাইরাল হওয়ার জন্য লিখবা না। এখন বুঝতে পারছো? ভাইরাল হওয়ার জন্য লিখবা না। আমি তোমাকে বললাম, কবি তো বলছে কবির ভাষা, আমি তোমাকে সহজ করে বললাম যে তুমি ভাইরাল হওয়ার জন্য কবিতা লিখবা না, উপন্যাস লিখবা না, সাহিত্য লিখবা না। সবাইকে এই লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, তুমি যদি ভাইরাল হওয়ার জন্য কবিতা লেখো, উপন্যাস লেখো, গল্প লেখো, তাহা হইলে যশ হইবে না, মানে তুমি ভাইরাল হবা না, লেখাও ভালো হবে না। তোমার যদি উদ্দেশ্য থাকে যে আমি ভাইরাল হতে চাই, আমার খ্যাতি সুনাম চারদিকে ছড়িয়ে পড়ুক, আমি এই উদ্দেশ্যে লেখা শুরু করছি, কবিতা, গল্প, উপন্যাস, যা মন চায় তা, তাহলে কি হবে জানো? তাহলে তোমার সুনাম অর্জন হবে না, তোমার লেখাও ভালো হবে না। কেন হবে না? তোমার আসলে একটাই ইন্টেন্সিটি, যে কোনোভাবেই হোক আমাকে ভাইরাল হতেই হবে, ভাইরাল হতেই হবে, ভাইরাল হতে হবে। তাহলে তুমি যে কাজটা করবা, কবিতা লেখো, গল্প লেখো, উপন্যাস লেখো, অনেক কিছু লিখবা, যা লিখবা এর মধ্যে সত্যও থাকবে, মিথ্যাও থাকবে, গল্প কাহিনী থাকবে, যেগুলো আসলে বাস্তবে অনেক ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ দিবে না, সেগুলো তুমি লিখবা। তো সেগুলো লিখলে মানুষ তোমার ওই গল্পের বই জীবনও পড়বো না। কেন পড়বো না? যেই বইটা মানুষের উপকারে লাগবে সেই বইটা মানুষ পড়বে। এখন তুমি তো আসলে মানুষের উপকার করার জন্য লিখো নয়, তুমি চাইছো কি তোমার নামটা ছড়ায়া পড়ুক, তুমি সেলিব্রিটি হও, এই জন্য সবাই তোমার বই পড়ুক। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। এখন যেটা বলতেছি খেয়াল রাখো, তুমি তো আসলে চাচ্ছ তুমি সেলিব্রিটি হবা, তোমার এই নাম ছড়িয়ে পড়বে চারপাশে, এই জন্য তুমি লিখতেছো, কিন্তু মানুষের কল্যাণ হোক এই চিন্তা তুমি করো না। এই জন্য বলছে বঙ্কিমচন্দ্র যে সেলিব্রিটি হওয়ার জন্য লেখার প্রয়োজন নাই। যদি তুমি সেলিব্রিটি হওয়ার জন্য লিখতে চাও, তুমি সেলিব্রিটিও হইবা না, তোমার লেখাও ভালো হবে না। কথা কি বুঝছেন? লাইনের ব্যাখ্যাটা একটু আমাকে জানান, সবাই কথা বলেন, একটু রেসপন্স করেন বাকিরা। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি জয়েন করছো এবং দেখো, খেয়াল করো। আচ্ছা, এখন পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে বলতেছে লেখা ভালো হইলে যশ আপনি আপনি আসিবে। অর্থাৎ তুমি যদি একটা কবিতা লেখো, গল্প লেখো অথবা উপন্যাস লেখো, সেই লেখাটা যদি সত্যি সত্যি ভালো হয়, মাধুর্য সম্পন্ন হয়, সেই লেখাটা পড়লে মানুষের কল্যাণ হয়, তাহলে তোমার ওই লেখার মাধ্যমেই তোমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তোমার যে খ্যাতি বা যশ সেটা চারদিকে আপনি আপনি আসবে। তোমাকে আর কষ্ট করে চিন্তা করতে হবে না যে আমি যে লিখতেছি আমার এই লেখাটা পড়ে সবাইকে আমাকে চিনবে কিনা, আমাকে সেলিব্রিটি ভাববে কিনা, এটাকে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি ভালো লেখো, ভালো মানের কবিতা লেখো, ভালো মানের গল্প লেখো, ভালো মানের উপন্যাস লেখো। তোমার উপন্যাসটা যদি ভালো হয়, মানুষ এমনি এমনি তোমাকে খুঁজে বের করবে, তোমাকে আর খুঁজতে হবে না। এটা হচ্ছে তৃতীয় লাইনের ব্যাখ্যা। সবাইকে ব্যাখ্যা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো এইভাবে আমাদের প্রতিটা বাক্যের ব্যাখ্যা বুঝতে হবে, তাহলেই বাংলা পড়া মজা আছে, বাংলা পড়া সিলেবাস কমপ্লিট হবে ইনশাল্লাহ। এরপরে বাচ্চারা 2 নাম্বার কথায় আসি। 2 নাম্বার কথা কি বলছে আমরা একটু ভালো করে খেয়াল রাখবো। হ্যাঁ, আসলে আমার সময় স্বল্প, তো লিঙ্ক কেটে যেতে পারে একটু পর, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবা, ঠিক আছে? দেরি করবা না। তাহলে চলো আমরা এখন 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার পয়েন্ট একটু বড়, আমি আস্তে আস্তে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে দেখো। 2 নম্বরে বলতেছে যে টাকার জন্য লিখিবেন না। অর্থাৎ তুমি বই লিখতে চাও, তুমি চিন্তা করলা যে আমার বই বেশি বিক্রি হইলে আমি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো, এই উদ্দেশ্য থাকলে হবে না। লেখক বলতেছে তুমি টাকার জন্য লিখবা না, টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। ইউরোপ দেশে অনেক কবি সাহিত্যিক আছে যারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বেশি বেশি বই লেখে এবং তারা অনেক টাকা পায় এবং লেখাও তাদের ভালো হয়। এটা ইউরোপের জন্য সত্যি, কিন্তু আমাদের দেশ এখনও সেই দিন হয় নাই, কিন্তু আমাদের এখনও সেই দিন আসে নাই। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ কিন্তু ইউরোপ না। ইউরোপে বসে তুমি একটা কবিতা লেখো, গান লেখো, রচনা লেখো, এগুলো তুমি খুব সহজে বিক্রি করতে পারবা, টাকাও ইনকাম করতে পারবা এবং লেখাও ভালো হবে।
কিন্তু বাংলাদেশে বসে যদি তুমি একটা গল্প লেখো, কবিতা লেখো, উপন্যাস লেখো, এগুলো লিখলে কিন্তু তোমার বিক্রিও হবে না, তুমি টাকাও পাবে না তেমন। কেন? এটা আমি একটু পরে বলতেছি। আসলে ইউরোপ হচ্ছে একটা উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রে তুমি লিখে তুমি অনেক টাকা ইনকাম করতে পারো, তোমার লেখা অনেক ভালো হয়, লেখা অনেক ভালো হবে, লিখবা বেশি, ভালো ভালো লিখবা, তুমি টাকা ইনকাম করতে পারবা। কিন্তু আমাদের বাংলাদেশে ইউরোপের মতো তো না। ইউরোপের পরিবেশ একরকম, বাংলাদেশের পরিবেশ আরেক রকম। এজন্য ওই পরিবেশের যেই মানুষের আচার ব্যবহার, মানুষের পড়ার অবস্থা সেটা একরকম, আমার দেশের পড়ার অবস্থা আরেক রকম। তো এই দুইটা জায়গা মিলবে না। এই জন্য ইউরোপের কাজ ইউরোপেই হয়, বাংলাদেশের কাজ বাংলাদেশে হয়, ইউরোপের কাজ বাংলাদেশে হয় না। কথা কি বুঝতে পারছো? এতটুকু একটু রেসপন্স করো। আমি লিঙ্কটা সেভ করতেছি, রেকর্ড ক্লাসটা এই মুহূর্তে। তোমরা একটু পর আবার এসো, 5-10 মিনিট পর লিঙ্ক দিয়েছি, নতুন লিঙ্ক। আসসালামু আলাইকুম। আমাদের এই চমৎকার বাংলা প্রথম পত্রের ক্লাসের এই মুহূর্তে আমরা এইখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। তো আমরা যেটা বলতেছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছিল যে ইউরোপে বসে তুমি নিজের মন মতো করে যদি কোনো কিছু লেখো, তাহলে কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারবা, লেখাও ভালো হবে, টাকাও ইনকাম করতে পারবা, তোমার বইটা বিক্রিও হবে। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু বাংলাদেশ, এটা ইউরোপ না। আমাদের এই দেশে ইউরোপের মতো এত বইও বিক্রি হয় না, এত টাকা পয়সাও ইনকাম করা সম্ভব না। এটাই বলছে যে কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। আমাদের দেশে এত এত বই মানুষ কিনেও না, আর এত তো বই বিক্রিও হয় না, যার ফলে তুমি বেশি বেশি টাকা উপার্জন করতে পারবা বই বিক্রি করে, কবিতা লিখে, উপন্যাস লিখে, সাহিত্য লিখে। এটাই হচ্ছে সেই মূল ভাব। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে বলতেছে, এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এটার মানে কি? তুমি যদি শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার জন্য বই লিখো, গল্প লেখো, উপন্যাস লেখো, তুমি চাও যে আমার বই বেশি বিক্রি হবে, আমি বেশি বেশি বই লিখব, তাহলেই এনাফ, আর কিছুর প্রয়োজন নাই। তো এটা করতে গেলে কি হবে? লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়বে। এটার মানে কি? লোকরঞ্জন মানে হচ্ছে মানুষকে খুশি করার চেষ্টা করা, মানুষকে খুশি করা। মনে রাখবা, লোকরঞ্জন মানে কি? মানুষকে খুশি করা। বিষয়টা এরকম, তোমার একটা বই যখন মানুষ পড়ে একটু আনন্দ পায়, একটু হাসে, একটু খুশি হয়, তাহলে কিন্তু একজনের দেখা দেখে আরেকজন তোমার বইটা কিনবে। আমার কথা কি বুঝতে পারছো? তোমার বইটা যদি কেউ পড়ে একটু খুশি হয়, আনন্দিত হয়, তাহলে কিন্তু মজা পায়। যদি তোমার বইটা পড়ে মজা পাইছে একজন, তাহলে কিন্তু তার বন্ধুদেরকে বলবে, দোস্ত এই বইটা কিন, এই বইটা পড়ে অনেক মজা পাইছি আমি। তাহলে কিন্তু ওই মানুষের খুশি করার স্বার্থে তুমি কাজ করতেছো। তুমি যে আসলে বই লিখতেছো টাকা পয়সা ইনকাম করার জন্য, তো তোমার এই টাকা পয়সা ইনকাম করার জন্য মূল লক্ষ্য হচ্ছে মানুষকে খুশি করা, মানুষকে মজা দেওয়া। তো এই যে মানুষকে খুশি করা, মজা দেওয়া, এটাই তোমার কিন্তু প্রবল প্রবল ইচ্ছা হবে যে মানুষকে কোনোভাবে কিছু একটা ভুংবাং বুঝায় যদি বুঝাইতে পারি বা খুশি করাইতে পারি বা মজা দিতে পারি, তাহলেই মানুষ আমার বই কিনবে, আমি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু লেখক বঙ্কিমচন্দ্র এটা পছন্দ করেন না। লেখক বঙ্কিমচন্দ্র বলছে, তোমার লিখা উপন্যাস হোক, কবিতা হোক, গল্প হোক, যাই হোক, সেটা কিন্তু শুধু অর্থ উপার্জনের জন্য হলে চলবে না, মানুষকে খুশি করার জন্য হলে চলবে না। এই বইটা তুমি এমনভাবে লিখবা যেই বইটা পড়লে মানুষ তার জীবনে কল্যাণ বই আনতে পারে এবং তার জীবন সার্থক হয়ে উঠতে পারে, এমন কিছু তুমি মানুষকে লিখে উপহার দিবা। মানে বঙ্কিমচন্দ্রের মূল কথা হচ্ছে, তুমি লিখবা ঠিক আছে, কিন্তু এই লিখা বিষয়টাকে তুমি কখনো বিজনেসে আনতে পারবা না। মানে তুমি ব্যবসা করার উদ্দেশ্য লিখতেছো, মানুষকে মজা দিয়ে, মজা নিয়ে, তার কাছ থেকে টাকা নিয়ে তুমি লাভবান হচ্ছ, এটা বঙ্কিমচন্দ্র পছন্দ করে না। বঙ্কিমচন্দ্র পছন্দ করে কোনটা? যেই বইটা লিখলে মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, সেই বইটাকে তোমাকে লিখতে হবে, সেইভাবে লিখতে হবে। টাকা উপার্জনের জন্য বই লিখতে বঙ্কিমচন্দ্র নিষেধ করছেন। কথা কি বুঝছো?
একটু আমাকে জানাও, সবাই কথা বলো। এতটুকু বুঝতে পারলা কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরপরে বলতেছে যে তুমি যদি শুধুমাত্র টাকা পয়সা উপার্জনের জন্যই লিখতে যাও, তাহলে মানুষকে খুশি করাই হচ্ছে তোমার একটা মূল উদ্দেশ্য। তো মানুষকে খুশি করা যায় বিভিন্নভাবে। সত্য কথা বলেও খুশি করা যায়, মিথ্যা কথা বলেও খুশি করা যায়, কৌতুক দিয়ে খুশি করা যায়। তো একটা মিথ্যা কথা বলে মানুষকে খুশি করা, এটা কি আসলে ভালো কাজ? কখনো না। তো এটাই আর কি বোঝাচ্ছে লেখক, যে তুমি একটা মিথ্যা কথার আশ্রয় নিয়ে মানুষকে খুশি করবা, সেই খুশিতে মানুষ তোমার বইটা কিনবে, তুমি লাভবান হবা, কিন্তু ওই মানুষটার ক্ষতি হবে, কারণ সে একটা মিথ্যা কথা জানতেছে, মিথ্যা কথা শুনে সে হাসি পাচ্ছে বা খুশি হচ্ছে, এই মিথ্যা কথার প্রশ্রয়ে সে বড় হচ্ছে। তোমার এই অধিকারটা নাই, খেয়াল রাখবা। এটাই আর কি। পরবর্তী বলতেছে, এখন আমাদিগের দেশে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। এখন এই লাইনটা একটু কঠিন, এটার ভাবার্থটা একটু জটিল। এটাকে যদি আমি তোমাদের বুঝাতে চাই, আমাদের একটু গাইডের সংস্পর্শে যেতে হবে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা অবশ্যই চেষ্টা করবা বাংলা প্রথম পত্রে একটা গাইড সংগ্রহ করার জন্য। তবে যেই গাইডটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে রয়্যাল পাবলিকেশন। তোমরা যদি এই গাইড না কিনো, আমি তোমাদের গাইডের নাম বলে দিই, রয়্যাল গাইড কিনবা সবাই বাংলা প্রথম পত্রের জন্য, দ্বিতীয় পত্রের জন্য রয়্যাল গাইডটা বেস্ট। কথা কি বুঝছো? একটু কথা বলো। তো এখন, হ্যাঁ, এখন এই যে রয়্যাল গাইড, এই রয়্যাল গাইড বের হবে, যারা কলেজে ভর্তি হবা, তোমাদের এখনো বের হয় নাই, বের হবে 1 মাস পর ইনশাল্লাহ, আশা করা যায়। তো তখন রয়্যাল গাইডটা কিনবা। আর যারা চাও যে পুরাতন গাইড কিনলে হবে কিনা, হ্যাঁ হবে, তবে ওই গাইডের মধ্যে এই গল্প থাকতে হবে, তাহলেই হবে। তাহলে এখন আমরা এই ভাবার্থটা যেহেতু কঠিন, বুঝতে পারতেছি না, একটু গাইডটা দেখবো, গাইডের মধ্যে কি বলছে, তারপর আমি সেটার ব্যাখ্যা বোঝাচ্ছি। এটা আমি বোঝাতে পারবো, সমস্যা নাই, তারপর গাইড থেকে একটু বুঝা দিলে একটু ভালো হবে। এই মুহূর্তে আমি স্ক্রিনটা নিয়ে যাচ্ছি গাইডের মধ্যে, আমার কাছে গাইডের ছবিও দেওয়া আছে, সমস্যা নাই, যাদের লাগবে তোমরা চাইও আমি দিয়ে দিব। তো এখানে আমি জুম করে গাইডের অংশে পড়াচ্ছি, ক্লাস রেকর্ড হচ্ছে, যারা রেকর্ড দিবে ওরাও দেখতেছে। আচ্ছা আমি বলি, শোনো। তো এখানে বলতেছে যে আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোক রঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে ওঠে। এটার অর্থ কি? এদেশের সাধারণ পাঠক শিক্ষা রুচির প্রশ্নে অনেকটাই পশ্চাৎপদ। এটার অর্থ হচ্ছে, আমি গাইড থেকে বলতেছি, শোনো। আসলে আমাদের দেশের যে মানুষ, তারা সাধারণ যারা পাঠক, তারা কিন্তু এতটা শিক্ষিত না। তো যেহেতু তারা শিক্ষিত না, তারা যদি একটা কোনো লেখকের বই পড়ে, সেটা গল্প হোক, উপন্যাস হোক, কবিতা হোক, তারা কিন্তু এই বাংলা পড়া জীবনও বুঝবো না। তোমরাই তো বুঝো না, তোমরা তো অনেক শিক্ষিত, তোমরা যে ক্লাসে 10 পর্যন্ত পড়ালেখা করছো, কলেজে উঠতেছো, তোমরা তো কত শিক্ষিত, তোমরাও তো বাংলা পড়া বুঝো না যে একটা লেখক কি লিখছে। তো তোমরা শিক্ষিত হওয়ার পরেও যদি একটা লেখকের কথাই না বুঝো, সাধারণ মানুষ কি বুঝবে সেই লেখাটা? আমার কথা কি বুঝছো? একটু কথা বইলো, রেসপন্স করতে হবে। আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরাও তো লেখকের কথা বুঝি না। যেমন লেখকের এমন এমন শব্দ আছে যেগুলো আমি উচ্চারণই করতে পারি না, বাংলা অর্থ বুঝবো কি? তো আমরা শিক্ষিত হওয়ার পরেও কিন্তু লেখকের কবিতা, উপন্যাস, গল্প কিছুই বুঝি না ভালো করে। এর সাহায্য লাগে বুঝতে হয়ে গেলে আরেকজনের। তো আমরাই তো বুঝি না, আর যারা সাধারণ মানুষ আছে তারা তো শিক্ষিতও না, তারা তো এগুলো আরো আগে বুঝবে না। এখন কথা হচ্ছে, যদি আমরা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য আমাদের সাহিত্যের ভাষাটা যে সাধু ভাষা, সেই সাধু ভাষায় লিখতে যাই, তাহলে কিন্তু আমরা কোনো বই লিখা শান্তি পাবো না। কেন পাবো না? আমাদের বই পইরা কেউ বুঝবো না, সাধারণ মানুষ তো বুঝবোই না। আর শিক্ষিত মানুষ যারা আছে, যারা সাহিত্য পারে, তারা মোটামুটি বুঝবো, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝবো না। তো তোমার বই যদি পইরা মানুষ না বুঝে, তাহলে কি তুমি সেই বইটা মানুষের কাছে বিক্রি করতে পারবা? সেই বইটাকে মানুষ কিনবে? কিনবে না। আর তুমি যে তোমার সাহিত্যে, উপন্যাস, কবিতা যা বুঝাইতে চাইছো, সেই কথাগুলো মানুষ বুঝবেই না। তুমি বুঝবা ঠিক আছে, তুমি লিখছো, কিন্তু মানুষ তো বুঝবে না। কারণ কি? তোমার লেখাগুলো এতটাই কঠিন, এতটাই জটিল, সাধু ভাষার সংমিশ্রণ, চলিত ভাষার সংমিশ্রণ, যেটা শিক্ষিত মানুষ অনেকে বুঝে না। অশিক্ষিত মানুষ, যারা সাধারণ পাঠক, তার আগে বুঝবে না। এই জন্য এটা বলছে যে আমরা যদি আমাদের লোকরঞ্জন করতে যাই, মানুষের মনকে খুশি করতেও যাই, তাহলে দেখা যাবে আমরা বই লিখছি ঠিক আছে, এই বইটা মানুষ পড়া মজা পাবে না, বইটা মানুষ কিনতেও চাবে না।
কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এবার বলতেছে যে রচনায় তাদের আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আপনি যে বলছেন, মানে চরিত্র সাধ্য রূপে আমরা যদি গল্প লিখি তাহলে, হ্যাঁ শুনেন, বলো। আপনি যে বললেন চলিত বা সাধু ভাষায় যদি আমরা গল্প লিখি হ্যাঁ তাহলে আমাদের গল্প বেশিরভাগ মানুষই বুঝবে না। তাহলে কবিরা যে সাধু ভাষা ইউজ করে, চলিত ভাষা ইউজ করে, তখন তো আমরা এগুলো বুঝি, এটা কিভাবে? তোমরা এই যে কথা বলি শোনো, সব কি আমরা বুঝি? ভালো একটা কথা বলছো, সব কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি অনেক কিছু, না, সব তো বুঝি না। যেমন এই যে নব্য ওইটাই তো ওনারা বুঝছে। ওনারা বুঝে কি, ওনারা হচ্ছে ওই ভাষা অভ্যস্ত পড়তে পড়তে, ওই ভাষা তো মনে করো বিশেষজ্ঞ পণ্ডিত, ওনারা বুঝে, কিন্তু আমরা তো এতই না। কি বললা বুঝি না, আর বলো। মানে ওনারা যে সাহিত্য লেখে, যে আমরা যেগুলা বুঝি, ওনাদের লেখার ধরনটা মানে একটা আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ, আলাদা হয়। এটা ওনারাই ভালো বুঝে, কারণ ওনারা সাহিত্য নিয়ে অনেক গবেষণা করে, তো সাহিত্য ভালো বুঝে, বা সাহিত্যের ভাষা তারা বুঝে, আমরা বুঝি না। আমরা তো সাধু চলিত বুঝি মোটামুটি, কিন্তু সাহিত্যের ভাষা আমরা বুঝি না, এটাই বুঝছো? হ্যাঁ, স্বর্ণালী উত্তর পাইছো নাকি স্বর্ণা? যাই হোক, উত্তর একটা হইলেই হলো। আচ্ছা, তো ভালো প্রশ্ন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এটাই হইলো। তা বলতেছে যে রচনায় তাদের মনোরঞ্জন করতে গেলে কাঙ্ক্ষিত মানে পৌঁছানো সম্ভব হয় না বলে মনে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ ধরনের লেখা লেখক আর পাঠক দুজনের জন্য কি ক্ষতিকর, এটাই আর কি। এটা হয়ে গেল। এরপর আমরা স্ক্রিনে চলে আসি। হ্যাঁ, এটা আমি দেখালাম গাইড থেকে, এখন আমি ক্লাসে স্ক্রিনে চলে আসলাম। এবার দেখো, তো এটাই হচ্ছে বিষয়টা, খেয়াল রেখো। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্টে আমরা আসি। 3 নাম্বার পয়েন্টটা মোটামুটি সহজ, এটাতে আমরা বুঝবো এমনিতেই, তারপর আমি দেখাবো, সমস্যা নেই। 3 নাম্বারে বলতেছে যদি মনে এমন বুঝিতে পারেন যে, স্যার এখানে বোঝাতে চেয়েছে না কি সাধু চরিত মিশ্রণ করা যাবে না? আচ্ছা, আমি আসলে প্রশ্নটা আমি একটু পড়ি কি বলছো। এখানে স্যার বোঝাতে চেয়েছে না কি সাধু চলিত ভাষা, আসলে বলি সাধু চলিত ভাষার মিশ্রণ বিষয়টা আসলে না। বিষয়টা হচ্ছে উপন্যাসের ভাষাই আলাদা, বুঝছো? উপন্যাস সাহিত্যের ভাষাই আলাদা, যে ভাষাগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা কষ্টকর। যারা শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত শ্রেণীর মানুষ, তারা মোটামুটি বুঝবো, তাও অনেক কিছু বুঝবো না, এটাই আর কি। তো আমরা যদি আমাদের উপন্যাসের ভাষা লিখতে যাই কোন একটা গল্প বই, তাহলে সাধারণ মানুষ এই বই পড়া মজা পাবে না, বুঝবেও না। এই জন্য আমাদের স্বার্থটা হাসিল হবে না, বা আমরা এই বইটা যে রচনা করছি। হ্যাঁ বলো কথা। আমরা যে ধরেন সাধারণত তো আমরা অনেকে মোবাইলে উপন্যাস পড়ি না, তো ওই উপন্যাসগুলো আমরা কিভাবে বুঝি? ওনাদের ভাষা তো একটু মানে অন্যরকম থাকে। আচ্ছা, উপন্যাসের ভাষা বুঝো, এখন কি সব কি বুঝো? কিছু কিছু লাইন তো বাকি থাকে যেগুলো বুঝো না, সেগুলো কি বুঝো? না, সেগুলো তো বোঝো না। আর কথা হচ্ছে সেটাই, যে আমরা যদি একটা গল্প পড়তে যাই, সাপোজ সেই গল্পে যদি সম্পূর্ণ অর্থ না বুঝি, কিছু কিছু বুঝি কিছু কিছু বুঝি না, তাহলে সেই সম্পূর্ণ গল্পটা পড়ে কি মজা পাইছি পরিপূর্ণভাবে? মজা পাইনি। হ্যাঁ, বুঝছি অনেকটাই, অনেকটা বুঝি নাই। তো ওই যে বুঝি নাই, এই জন্য কিন্তু আমরা পুরোপুরি ওই উপন্যাসের যে গল্পটা কি সেটা বুঝতে পারতেছি না, বা কিছু কিছু মানে ল্যাকিং থাকার কারণে আমরা মজা পাইনি ভালো করে। বিষয়টা আসলে এরকম হয়, বুঝছো? জাফরিন, একটু কথা বলো, বুঝতে পারলা কিনা? স্যার কবিরা তাহলে শব্দ চলিত ভাষায় লিখতে পারে, আবার মানে উপন্যাসের ভাষা ইউজ করার কি আছে? এগুলো তো আমরা বুঝি না। আচ্ছা স্বর্ণালী, আবার বলো, প্রশ্ন বুঝি না, আর বলো কষ্ট করে। মানে কবিরা তো মানে সাহিত্যিক ভাষায়, তারপরে সাধু ভাষায়, চলিত ভাষায় গল্প লিখে, তাহলে আমরা তো ওগুলা বুঝি না, চলিত ভাষায় লিখুক, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় না? ঠিক আছে, সুবিধা হয়, কিন্তু কথা হচ্ছে যে তাদের মানে বাংলা ভাষার যে আছে কি যিনি বলে রীতিনীতি আর কি। তো এই বাংলা ভাষার রীতিনীতি আগে আদিমকাল থেকেই না চলে আসে এই সাধু চলিত এবং সাহিত্যের ভাষা, এইভাবেই লিখে আসে বিভিন্ন বিজ্ঞানীরা। আসলে তারা চলিত ভাষায় লিখলে তো তারা বিজ্ঞানী হয়ে উঠতো না, বোঝো না? তারা চলিত ভাষায় লিখলে বা সাধু ভাষায় লিখলে তো তারা সাধারণ মানুষ হইতো। তারা তো আসলে একটা জ্ঞানী পণ্ডিত, এটা তো মানুষকে বুঝাইতে হবে, এই জন্যই তারা এই কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করায়। তার এই সাধু চলিত ভাষা মানে কবে থেকে আবিষ্কার হয়েছে? এটা আবিষ্কার হয়েছে কবে থেকে এটা তো আমার শিওর জানা নাই, অনেক আগে থেকেই হয়েছে, বাংলার ভাষা শুরু থেকে এটা আছে। হয়তো বা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, চলিত ভাষায় কথা বলি, সাধু ভাষা ব্যবহার করি না বিধায় আমরা জানি না, কিন্তু এটা আদিমকাল থেকে এটা আছে, বুঝছো? এটা বাংলার ইতিহাসটা গবেষণা করলে পাওয়া যাবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তো স্বর্ণালী উত্তর পাইছো, এটা আমাকে জানাইও।
হ্যাঁ জি স্যার। ওকে, তো যেটা বললাম আর কি, খেয়াল রাখো। যদি মনে এমন বুঝিতে পারেন যে লেখিয়া দেশের বা মানুষের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখবেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখন বলতেছে, যদি তুমি মনে করতে পারো যে কিছু একটা লেখা তুমি মানুষের কল্যাণ করতে পারবা, মঙ্গল করতে পারবা অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারবা, তাহলেই তুমি লিখবা, আদারওয়াইজ লিখবা না। মানুষের কল্যাণ হয় এমন কিছু যদি তুমি লিখতে পারো তাহলেই তুমি লিখবা, আদারওয়াইজ তোমার লেখার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝছো? এই লাইনটার ব্যাখ্যাই হচ্ছে সেটা। একটু কথা বলো, বুঝতে পারলা কিনা লাইনটা? একটু রেসপন্স করো সবাই। আচ্ছা, এরপরে বলতেছে যে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এরা মানে কি? যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, অন্য উদ্দেশ্য মানে কি? ওই যে টাকা পয়সা ইনকাম করা, এটাই তো উদ্দেশ্য, তাই না? নিজের স্বার্থ হাসিল করা আর কি। তো ওই উদ্দেশ্যে যদি তুমি কিছু লেখো, তাহলে লেখক তোমাদেরকে কাদের সাথে তুলনা করছে? যাত্রাওয়ালার নিজ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করছে। এটা কি? এটা আমি তোমাদের গাইড থেকে একটু ব্যাখ্যা বুঝা দিই। এখন আমরা গাইডের অংশে যাচ্ছি। এখানে বলতেছে কি যে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালার প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এটার ব্যাখ্যা হচ্ছে, লেখকদের উচিত দেশ ও মানব জাতির কল্যাণার্থে সাহিত্য রচনা করা। অনেক লেখক আছেন যারা সাহিত্য রচনা করে অর্থ উপার্জনের জন্য কিংবা অন্যকে ছোট করার জন্য অথবা মনোরঞ্জনের জন্য। তো লেখক তাদেরকে নিজ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছেন। যাত্রাওয়ালার ব্যবসায়ীরা যে কাজটা করে, যাত্রাওয়ালা ব্যবসায়ীরা মানুষের মনোরঞ্জন করে এবং অর্থ উপার্জনের ব্যবস্থা করে, মানে অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে আর কি, মনোরঞ্জন করে। মানে যাত্রাওয়ালা কি জানো, যে নাচ গান হয় না, যাত্রাপালা। তো যাত্রাপালার মধ্যে কি হয়? নাচ গান হয়, মানুষ দেখে আনন্দ পায়, টাকা পয়সা দেয় মানুষ। এই যে যাত্রাওয়ালা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু নিচু প্রকৃতির মানুষ, তারা নাচ গান গিয়ে মানুষকে আনন্দ দেয়, সে আনন্দে মানুষ তাদেরকে টাকা দেয়। এটা আসলে একটা নিচ শ্রেণীর, মানে নিচু শ্রেণীর জীবিকা নির্বাহকে বলা হচ্ছে। কথা কি বুঝছো? এটা আমাকে জানায়ও, রেসপন্স করো। যাত্রাপালা যারা গান গায় তারা কিন্তু নিচু শ্রেণীর হয়। তারা কি গান বাজনা বাজাইয়া মানুষকে মজা দিয়া টাকা নেয়, এটা কিন্তু নিচু শ্রেণীর জীবিকার উপার্জন। তো এই নিচু শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে লেখক তুলনা করছে যারা একটা বই লেখে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, জাস্ট আনন্দ দেওয়ার জন্য এবং কি টাকা ইনকামের জন্য, এটাই বলছে। তো যাত্রাওয়ালা ব্যবসায়ীরা মানুষের মধ্যে অর্থ উপার্জনের জন্যই কি করেন? এই মনোরঞ্জন করেন। তো তাদের দ্বারা মানব জাতির কিংবা দেশের কোনো কল্যাণই হয় না। তাই লেখক অন্য উদ্দেশ্য ছেড়ে মানব কল্যাণে সাহিত্য রচনার জন্য নতুন লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। অর্থাৎ আমরা যদি অন্য উদ্দেশ্যে কোনো কিছু লিখি তাহলে যাত্রাওয়ালাদের সাথে আমরা তুলনা হব। যাত্রাওয়ালারা কি করে? মানুষকে নাচ গান দেখা, ফুর্তি মজা দেখাইয়া কি করে? টাকা পয়সা ইনকাম করে। তো এটা কিন্তু নিচু শ্রেণীর মানুষের কাজ, উঁচু শ্রেণীর না, নিচু শ্রেণী, নিচু ব্যবসায়ী। তো আমরা যারা অন্য উদ্দেশ্যে বই লিখি, টাকা উপার্জন করি, তারা সেই নিচু শ্রেণী মানুষের মতোই গণ্য হই লেখকের মতে। এটাই বুঝাইছে। কথা কি বুঝছো? সবাই একটু কথা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাই নেক্সট, পরবর্তী 4 নম্বরে বলতেছে, যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারেই পরিহার্য। এটার ব্যাখ্যা বলতেছি। যাহা অসত্য মানে যেই কথাগুলো সত্যি না, মিথ্যা, যে কথাগুলি মিথ্যা, যে কথাগুলো ধর্মের বিরুদ্ধে কথা বলে, যে কথাগুলো বললে পরের নিন্দা করা হয়, যে কথাগুলোর মাধ্যমে অন্যকে অত্যাচার করা হয়, যে কথাগুলোর মাধ্যমে মানুষের শুধু স্বার্থ হাসিল হয়, এই সকল কথা দিয়ে যদি কোনো প্রবন্ধ রচনা করা হয়, সেই প্রবন্ধ
মানুষের জন্য কখনোই কল্যাণকর হইতে পারে না। লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু জানাইও। হিতকর মানে কল্যাণকর। আবার বলেন। আচ্ছা, আমি তাহলে আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনবা। যেই কথাগুলো ভুয়া কথা, বানানো কথা, কৌতুক যেগুলো আর কি, যে কথাগুলো মিথ্যা কথা, যে কথা ধর্মের বিরুদ্ধে কথা বলে, যে কথাগুলো পরে নিন্দা করে, যে কথাগুলো অন্যকে কষ্ট দেয়, যে কথাগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য বলা হয়, সেই কথাগুলো দিয়ে কোনো বই লিখলে, সেই বইটা পড়লে মানুষের কখনোই কল্যাণ হয় না। কথা কি বুঝছো এবার? এটাই বলছে। রেসপন্স করো একটু। আচ্ছা, সুতরাং তাহা একেবারেই পরিহার্য। সুতরাং এই সকল প্রবন্ধ একবারই বাদ দিতে হবে, এই সকল প্রবন্ধ লেখা যাবে না। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, মনে রাখবা, এমসিকিউ তো আসে। সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য কথা বলবা, ধর্মের পক্ষে কথা বলবা। যেই কথাগুলো সত্যি, যে কথাগুলো ধর্মের পক্ষে আছে, সে কথাগুলো দিয়েই তোমাকে বই লিখতে হবে, গল্প, উপন্যাস, যাই লেখো লিখতে হবে। এটাই সাহিত্যের মূল উদ্দেশ্য। কথা বুঝছো? রেসপন্স করো দ্রুত। আচ্ছা, এরপরে বলতেছে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অর্থাৎ অন্য উদ্দেশ্যে তুমি যদি কোনো কিছু লিখতে চাও, সেটা লেখাটাও পাপ, লেখাটা ধারণ করাও অনেক বড় পাপ। এটাই, অর্থাৎ অন্য উদ্দেশ্যে তুমি যদি লিখতে চাও কিছু, সেটা মহাপাপ। এটা লেখকের মতে। এই হচ্ছে এই পয়েন্টের আলোচনা। একটু আমাকে জানাও 4 নম্বর পয়েন্টটুকু বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। আচ্ছা, তো এখন একটু এটার বাংলা অর্থ আছে, একটু গাইড থেকে আমি দেখে আসি লাস্ট অংশ এটা কি বলছে। একটু ধর্ম নিয়ে, ধর্ম সত্য নিয়ে কথা বলছে, আমি দেখে বলতেছি। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। এখানে বলতেছে সাহিত্য শুভ ও সুন্দরের কথা বলে, ধর্মের মূল কথা সত্য পথ দেখাইতে হবে, মানুষের মঙ্গল নিশ্চিত করতে হবে। সাহিত্য, তাই সাহিত্যে রচনার মূল লক্ষ্য হওয়া উচিত সৌন্দর্য সৃষ্টি করে মানুষকে কল্যাণ সাধন করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য সাহিত্যে রচিত হলে তা মানব পীড়নের কারণ হয়ে দাঁড়ায়, যা অত্যন্ত গৃহীত কাজ। নবীন লেখকদের জন্য সাহিত্য রচনার ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল, গাইড থেকে আলোচনা করে দিলাম। এবার সর্বশেষ আজকের মতো আরেকটা অংশ আমি পড়বো, সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। খেয়াল রাখবা, এটা আরো সহজ, আশা করি বুঝতে পারবা। 5 নাম্বার পয়েন্টে বলতেছে যাহা লিখিবেন তাহা হুট হাট ছাপাইবেন না। অর্থাৎ তুমি একটা গল্প লিখছো, কালকেই লিখছো, আজকেই ছাপায়া বিক্রি করা শুরু করছো, এরকম করলে চলবে না। বঙ্কিমচন্দ্র বলতেছে তুমি একটা গল্প লেখো, উপন্যাস লেখো, সাহিত্য লেখো, যাই লেখো, তুমি লিখবা ঠিক আছে, কিন্তু হুট হাট ছাপাইবা না, অনেক দিন পর ছাপাবা। কিছুকাল ফেলিয়া রাখিবেন। তুমি যাই লিখবা হুট হাট ছাপাবা না, কিছুকাল এটা ফেলে রাখবা। কথা কি বুঝছো? রেসপন্স করো দ্রুত, কথা বলতে হবে। আচ্ছা, তো কিছুকাল, সেটা কেন স্যার? হ্যাঁ বলতেছি সেটা কেন। কিছুকাল ছাপিয়া রাখিবেন, কেন কথা বলছে? কিছুকাল পরে উহার সংশোধন করিবেন। আসলে প্রথমবার যখন কিছু লেখো, সেই লেখাটা দেখা যায় অনেকাংশে ফুটে উঠতে পারে না, কিছু সংযোজন বিয়োজন করতে হয়, পরিমার্জন করতে হয়। সাপোজ একটা বই লিখছো, বই লিখতে গেলে একটু ভুল হয় না মাঝে মধ্যে, তো হয়তো তুমি খেয়াল করো নাই। তো যদি তুমি প্রথমবার বই লেখার পরে সেগুলো রিচেক না করো, হুটহাট করে ছাপায়া বিক্রি করো, দেখবা যে সেই ভুলগুলোই বাজারে বইয়ের মধ্যে চলে আসছে। তো ওই ভুলগুলো যদি পাঠক পড়ে, তাহলে তো সেই বই থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। কারণ কি মনে করবে এই বইটা ভুল করেই লেখা, বা এই বইয়ের মধ্যে ভুল ইনফরমেশনই বেশি থাকে। তো এই জন্যই লেখক বলতেছে তুমি যদি কোনো কিছু লেখো হুটহাট ছাপাবা না, এই লেখাটা কয়েকদিন রেখে দাও, তুমি দেখো যে পরবর্তীতে এই লেখাটাকে আরো একটু সুন্দর করা যায় কিনা, এই যে সংশোধন করা যায় কিনা। যদি দেখো যে হ্যাঁ এই লেখাগুলোকে আরো সুন্দর করা যায়, আর একটু ফুটিয়ে তোলা যায়, একটু সংশোধন করা যায়, তাহলে তুমি আরো সংশোধন করো। সংশোধন করে একবারে সর্বশেষে যদি দেখো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেন তুমি ছাপাও, বিক্রি করো, তাহলে সবারই উপকার হবে বইটা পড়ে। কথা কি বুঝছো এবার? জি স্যার। এটাই বলছে যে কিছুকাল পরে উহা সংশোধন করিবেন।
তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। অর্থাৎ যখন তুমি সংশোধন করতে যাবা দেখবা যে প্রবন্ধের মধ্যে অনেক ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করতে পারবা। তেমনি কাব্য নাটক উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিবেন। এটা এমসিকিউর জন্য আসতেই পারে যে কাব্য নাটক উপন্যাস কয় বছর ফেলিয়া রাখতে বলছেন? 2 বছর, মানে 2 বছর ফেলায় রাখবা, ওই 2 বছরের মধ্যে ছাপাইবা না। কথা বুঝছো? 2 বছর, হ্যাঁ 2 বছর ফালিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। অর্থাৎ 2 বছর ফেলে রাখার পর যদি সংশোধন করি তাহলে বিশেষ একটা উন্নতি লাভ করে। এটাই, যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এখানে কি বলছে? আসলে যে সকল নতুন নতুন লেখক সাময়িকভাবে সাহিত্য রচনা করার কাজে ব্যস্ত, মানে কিছুদিনের জন্য সাহিত্য তৈরি করবে, কিছুদিনের জন্য একটা গল্প লিখবে, কিছুদিনের জন্য একটা সাহিত্য লিখবে, লেখার পর সেটা বাজার বিক্রি করে ফেলবে কিছুদিনের জন্য, জাস্ট কিছুদিন। অর্থাৎ সাময়িক সাহিত্যে যারা ব্যস্ত আছে, যে সকল মানুষ সাময়িক সাহিত্যের জন্য ব্যস্ত, সে সকল মানুষের পক্ষে এই নিয়মটা মানা সম্ভব না। তাহাদের পক্ষে এই নিয়মটা রক্ষা করা পসিবল না। কারণ কি? যে সকল মানুষ অল্পতেই চায় ধনী হতে, যে সকল মানুষ অল্পতেই চায় বাজার বিক্রি করতে, তাদের পক্ষে কি 2 বছর ওয়েট করা সম্ভব? একটা বই লিখছো কত কষ্ট করে, সেই বইটা আবার 2 বছর ফালায় রাখবা, দেখবা এর মধ্যে কি সংশোধন করা যায়, এরপরে 2 বছর পর বাজারে ছাপায় বিক্রি করবা। তো এত তো ধৈর্য সবার নাই। তো যে সকল মানুষ সাময়িক সাহিত্যের কাজে ব্রতী, মানে যে সকল মানুষ খুব অল্প সময়ের জন্য সাহিত্য রচনা করে এবং সেই সাহিত্যগুলো খুব দ্রুত বাজারে সেল করতে চায়, সে সকল মানুষের পক্ষে এই নিয়মটা রক্ষা করা কঠিন। এটাই বলছে। কথা কি বুঝতে পারছো সবাই? ওকে, এজন্য বলতেছে, এজন্যই সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এখন এটার মানে কি? এটার মানে আমি একটু গাইড থেকে বলতেছি, খেয়াল করবা। এখানে বলতেছে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর, মানে হচ্ছে সাময়িক সাহিত্যের সৃষ্টি হয় স্বল্পকালীন চাহিদা থেকে। মানে সাময়িক একটা বই লিখছো, ছোট্ট করে একটা বই লিখছো বা সাহিত্য লিখছো, এই সাহিত্যটুকু কিন্তু ওই স্বল্পকালীন থাকবে। অর্থাৎ যতদিন তোমার এই চাওয়া পাওয়া আছে মানুষের এই বিষয় সম্পর্কে ততদিন থাকবে। সাপোজ ফেসবুকের মিমস বা ভাইরাল একটা জিনিস কয়দিন থাকে? সর্বোচ্চ 1 মাস 2 মাস, এরপরে কিন্তু সেটা নিয়ে আর কেউ কথাও বলে না। তো এই বিষয়টা এরকমই। হ্যাঁ বলো। স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে, দেখা যাবে না, আমি তো আসলে গাইডে আছি, ওই পেজগুলো দেখা বলতেছি। তো যেটা বললাম যে ফেসবুকে বা বাস্তবিক অর্থে কোনো ভাইরাল টপিক সর্বোচ্চ কয়দিন মানুষের মুখে মুখে থাকে, কয়দিন মানুষ এগুলো স্ক্রল করে? 1 মাস 2 মাস, এরপর তো এগুলো চিনেই না, জানে না। তো বিষয়টা হচ্ছে এরকমই, বুঝছো? কথা আমাকে জানা, বুঝতে পারলা কিনা? তো এটা আর কি বিষয় যে এই যে সাময়িক সাহিত্য, এই সাময়িক সাহিত্য কইছিলাম, হ্যাঁ, তো এই যে সাময়িক সাহিত্য ওই স্বল্পকালীন চাহিদা মাত্র। এই লেখাগুলো অল্প সময়ের মধ্যে প্রস্তুত করে দ্রুত প্রকাশ করতে হয়, ফলে লেখক নিজের লেখার প্রতি এতটা মূল্যবান হইতে পারেন না, বা নিজের লেখার প্রতি যত যত্ন নিতে পারেন না, বা নিজের লেখাকে সুন্দর করার সুযোগ পান না। এতে লেখক হিসাবে তার উৎকর্ষ অর্জনের পথটি ছোট হয়ে যায় বা সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ যারা তাড়াহুড়া করে লেখে, গল্প লেখক, উপন্যাস লেখক, সাহিত্য লেখক, তারা কিন্তু তাড়াহুড়া করে লেখা ছাপায় দেয় যাতে করে মার্কেটে বিক্রি হয়ে যায়। তো তারা কি লিখলো, আগাগোড়া মাথা হাবিজাবি কি লিখছে, এগুলো চেক করার সুযোগও তার থাকে না। মানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে না, সেই সৌন্দর্যের ব্যাপারটাও তার মধ্যে আর থাকে না। কারণ কি? তার একটাই টেনশন, যত লিখমু তত বিক্রি করতে পারবো, তত টাকা আসবে, এই একটাই টেনশন, আর কিছু না। তো এই জন্যই আর কি সাময়িক সাহিত্য যারা লেখে তাদের পক্ষে এই বিষয়গুলো এত সুন্দর হয় না, সাহিত্য লেখা। এটা হচ্ছে মূল অর্থ। একটু আমাকে জানাও, যা যা আলোচনা করলাম সম্পূর্ণ গল্পটা ব্যাখ্যাটা ভালো করে যা বললাম বুঝতে পারলা কিরকম? আচ্ছা আচ্ছা, কিছুটা বুঝতে পারে, মাঝখানে জয়েন করছে, সমস্যা নাই। ক্লাস তো রেকর্ড চলতেছে, রেকর্ডটা পুরোপুরি হয়েছে আলহামদুলিল্লাহ, রেকর্ডটা আপলোড দিব, দেখে নিবা, ঠিক আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে তোমাদের
চেষ্টা করতে হবে, সিয়াম জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ। চেষ্টা করতে হবে আমি যেই টেকনিক শিখাইছি, লেখাপড়ার টেকনিক, সেই টেকনিকটা তোমরা একটু খাতায় লিখে রাখবা, যে কেমনে একটা বই পড়তে হয়, কেমনে একটা বইয়ের কেমনে টপিক পড়তে হয়, কি কি রাখতে হয় সামনে, সেই বিষয়গুলো একটু খাতায় লিখে রাখবা। আর সেটা একটু তোমার পড়ার টেবিলের সামনে টানা রাখবা। এই যে আমি এই ক্লাসের 20 মিনিট আগে এটা আমি বলছি, এটা 20 মিনিট ধরে বলছি, ওই ক্লাসটা রেকর্ড দেখে নিতে হবে। হ্যাঁ, প্রথম দিকে বলছিলাম, তো ওইটাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, আর ওইটাই বললাম আর কি, ওই 20 মিনিটে যা যা বলছি ওই অংশটা একটু খাতায় লিখে একটু পড়া টেবিলের সামনে ছাপা দিবা, তাহলে দেখবা যে তোমার এই কথাগুলোই বারবার চোখের সামনে আসবে। যে কোনো একটা সাবজেক্ট পড়তে গেলেই দেখবা যে এই টেকনিকগুলো ফলো করলে সেই সাবজেক্টের সিলেবাসটা দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা টেকনিক অনুযায়ী পড়তে হবে তোমাদের সকল সাবজেক্ট। কথা কি বুঝছো? সব একটু কথা বল, বুঝতে পারলা কিনা আমি যা বললাম, বুঝাইলাম? আচ্ছা, তো আজকে তো আমার একটু প্ল্যান আছে বুঝছো, বিকালের দিকে যেহেতু একটু প্রোগ্রাম আছে, বন্ধুদের সাথে যেতে হবে, যেহেতু আজকে জন্মদিন আমার, তো এই জন্য আর কি একটু যেহেতু প্ল্যান আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এখন যেহেতু প্ল্যান আছে, তাই হয়তো বা রাত্রে সময় যে ক্লাসটা হইতো সেই ক্লাসটা আমি এখন নিয়েছি, দেখি রাত্রে কখন বাসায় আসতে পারি, তারপরে রাত্রে পরবর্তী ক্লাসটা কখন হবে কি হবে জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য দোয়া রইল সবসময়, তোমরা দোয়া করো যাতে সবসময় তোমাদেরকে এইভাবে সুন্দরভাবে প্রতিটা সাবজেক্ট পড়াতে পারি, শুধু বাংলা কেন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ হ্যাঁ, বায়োলজি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখন পারলাম না। আমরা রাত্রির দিকে বায়োলজি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তো মনে করো যে আমি 1.5 ঘন্টা ধরে এটাই পড়াইলাম প্রায় বলতে গেলে। যাই হোক, সমস্যা নাই, আমি বাসায় আসি রাত্রে, দেখি কয়টা বাজে বাসায় আসতে পারি, দেন আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত এই ক্লাসটা নিলাম যাতে করে আমাদের ক্লাসটা তো চললো, একটা ক্লাস তো একটা হইলো, রাত্রে নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কথা বুঝতে পারছো? 9:30 বাজে এক্সামের কথা বলছি, 9:30টায়। যদি বাসা আসে দেরি হয় 10টায় শুরু করবো, সমস্যা নেই। 9:30 বা 10টার মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার প্রিপারেশন নাও, আর সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা। বলি, এই যে ক্লাসটা নিয়েছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই নিতে পারছি। পরীক্ষায় যে খাতার মধ্যে মার্জিন করে নাম লিখে ঠিকানা লিখে তারপরে জাস্ট উত্তরটা লিখে ছবি তুলে আমাকে পাঠা দিবা ইনবক্সে, তাহলেই হবে, বুঝছো? না না, গ্রুপে না, বলি উত্তরমালা গ্রুপে পাঠাইলে হবে না, আমার ইনবক্সে পাঠাবা, ইনবক্সে। আমি খাতা চেক করব পার্সোনালি, গ্রুপে পাঠাবো না। সবাইকে বলতেছি, পরীক্ষা দেওয়ার নিয়ম কি? পরীক্ষা দেওয়ার নিয়ম, খাতার মধ্যে সবকিছু লিখে নাম ঠিকানা লিখে পরীক্ষার উত্তর লিখে ছবি তুলবা সুন্দর করে সোজা করে, এরপরে ছবি তুলে ইনবক্সে পাঠাবা, গ্রুপে দিবা না। গ্রুপে দিলে খাতা দেখবো না আমি, ইনবক্সে পাঠাতে হবে, ইনবক্সে। হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, ইনবক্সে, হোয়াটসঅ্যাপ থেকে ইনবক্সে পাঠাতে পারো, অথবা মেসেঞ্জার থেকে ইনবক্সে পাঠাতে পারো। এটাই পরীক্ষা দেওয়ার নিয়ম। আর চেষ্টা করবা সকল ফ্রেন্ডদেরকে প্রশ্নটা দিতে, প্রশ্ন দেখলে ওরা বুঝবে যেখানে কি পরীক্ষা হয়। আশা করি নেক্সট পরীক্ষা থেকে ওরাও জয়েন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর ক্লাসের বিষয় ওদেরকে বলার চেষ্টা করবা, মন থাকবে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। চেষ্টা করবো নেক্সট ক্লাসটা রাতে যখন পারি নেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।